এভরিবডি এই ভিডিওতে আমি জেকার সি প্লাস প্লাস এর জন্য যেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং উইথ সি প্লাস প্লাস তার কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আসছি। তো প্রত্যেকটা এমসিকিউ কোশ্চেন আমি সলিউশন তার করসপন্ডিং এক্সপ্লেনেশন ডিসকাস করবো। তো তোমাদের সি প্লাস প্লাস যে সাবজেক্ট আছে যেটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তার সম্বন্ধে বেসিক আইডিয়া ক্লিয়ার হয়ে যায়। তো এই ভিডিওটার কোশ্চেনের মাঝে মাঝে আমি সি প্লাস প্লাস সম্বন্ধে তোমাদের বেসিক কিছু কিছু ইম্পর্টেন্ট ট্রিক্স অ্যান্ড কনসেপ্ট দিয়েও যাবো। So what is the following is not an fundamental data type? অনেকে ফান্ডামেন্টাল ডেটা টাইপ হচ্ছে যেগুলো ইনবিল্ট ডেটা টাইপ, যেগুলো একদম প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খুব ইম্পর্টেন্ট। যেরকম আমি ইন্ট, ফ্লোট, ক্যার এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ডেটা টাইপ, বাট স্ট্রিং ইজ নট এ ফান্ডামেন্টাল ডেটা টাইপ। স্ট্রিংটা হচ্ছে বেসিক্যালি স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরিতে থাকে এবং যেটা রিপ্রেজেন্ট করে সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। মানে আমরা যদি ক্যারেক্টার ডেটা টাইপটা ইউজ করে অ্যারে ইউজ করি, দ্যাট ইজ গোয়িং টু বি স্ট্রিং। তো এখানে ফান্ডামেন্টাল বলতে আমরা ইন্ট কে বুঝি, ফ্লোট কে বুঝি, ক্যার কে বুঝি। প্রথম কোশ্চেনটা অ্যান্সারটা নট ফান্ডামেন্টাল ডেফিনেটলি যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে স্ট্রিং। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 তে আসছি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, হোয়াট ডাজ দ্য ভলাটাইল কিওয়ার্ড ইন সি প্লাস প্লাস সিগনিফাই? ভলাটাইল কিওয়ার্ডটা কি সিগনিফাইজ করে? তো এইখানে আমরা ইট ইন্ডিকেট দ্য ভেরিয়েবল ইজ কনস্ট্যান্ট, ইট ক্যানট বি মডিফাইড। It instructs the compiler to avoid optimization involving the variable. It specifies the visibility of variable in different scope, and it denotes a variable that can be accessed by certain function. It right answer of definitely be it. It instructs the compiler to avoid optimization involving the variable. কারণ আমরা জানি কম্পাইলার একটা লেয়ার আছে যেটা হচ্ছে কোড অপটিমাইজেশন। তো ভোলাটাইল যখন আমরা লিখে দেবো তাহলে সেটা কি করবে, কম্পাইলারকে ইনস্ট্রাক্ট করবে টু অ্যাভয়েড অপটিমাইজেশন, অপটিমাইজেশনটা অ্যাভয়েড করতে। ইনভলভিং অপটিমাইজেশন কেন করি? কারণ যাতে আমাদের মেমোরি রিকোয়ারমেন্ট যখন এক্সিকিউশন হয়, সেটা মেশিন কোড তৈরি হয়, সেই ক্ষেত্রে মেমোরি রিকোয়ারমেন্টের ক্ষেত্রে সার্টেন অপটিমাইজেশন দরকার হতে থাকে। সেই অপটিমাইজেশনটা ভলাটাইল দিয়ে আটকে দিতে পারে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা ভেরিয়েবলটাকে যখন মেবি মডিফাইড এক্সটার্নালি আমরা যখন আমরা ভলাটাইল কিওয়ার্ডটা ইউজ করি, তার ফলে কি করে সি প্লাস প্লাস টেলস করে কম্পাইলারকে দ্যাট দ্য ভেরিয়েবল মে বি মডিফাইড এক্সটার্নালি, ভেরিয়েবলটাকে এক্সটার্নালি মডিফাইড করে। তো প্রিভেন্টিং সার্টেন অপটিমাইজেশন, তো সার্টেন অপটিমাইজেশনকে প্রিভেন্ট করে। তো ইন্টারনালি অপটিমাইজেশনটাকে প্রিভেন্ট করে। নাও কোশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য আউটপুট? দেখো এখানে একটা কোডের স্নিপেট দেওয়া আছে, এখানে হ্যাজ ইনক্লুড আইওস্ট্রিম ডট ইন। তোমরা জানো যে সি প্লাস প্লাস এর জন্য হেডার ফাইল ডেফিনেটলি আইওস্ট্রিম। তো iostream ডট এইচ যে হেডার ফাইলটা আমরা ইউজ করি সেটা দিয়ে আমরা সি প্লাস প্লাস এর সমস্ত কোডগুলোকে যখন আমরা ইউজ করি তখন সি প্লাস প্লাস এর রিলেটেড অবজেক্ট ক্লাস সেগুলোকে আইডেন্টিফাই করি iostream ডট এইচ, ইনপুট আউটপুট স্ট্রিম ডট এইচ। নেম স্পেস স্ট্যান্ডার্ড, এখানে যা কিছু ইউজ করা আছে সবকটা নেম স্পেস স্ট্যান্ডার্ড। তো এখানে ইন্ট মেইন দিয়ে স্টার্ট হচ্ছে কোডটা, দেখো ডেফিনেটলি যেরকম ভাবে আমরা করি। তো এখানে ইন্ট এক্স ইকুয়াল টু 10 অ্যাসাইন করা আছে, মানে এক্স এর ভ্যালু 10 দেওয়া আছে, এবং ওয়াই একটা, এটা বলা হয় রেফারেন্স ভেরিয়েবল। তো ওয়াইটা বেসিক্যালি এক্সটাকে অ্যাক্সেস করছে, তার মানে অ্যাম্পারসাইন ওয়াই মিন ওয়াই এক্স এর ভ্যালুটাকে অ্যাক্সেস করছে, মানে ওয়াই অ্যাক্সেসিং দ্য অ্যাড্রেস অফ এক্স। তো ওয়াই এখানে এক্স এর অ্যাড্রেসটা, যদি এটা 4080 হয় সাপোজ, সেই অ্যাড্রেসটা অ্যাক্সেস করছে। তো এরপর যখন ওয়াইটা 20 দিচ্ছি, তো ওয়াইটা এখানে আমি 20 সাইন করছি। তো এটাকে অ্যালায়েন্স ক্রিয়েট করা বলে, যখন আমরা কোনো ভেরিয়েবলকে অ্যালায়েন্স ক্রিয়েট করতে পারি, মানে এক্স আর ওয়াই দুটো সেম লোকেশনকে পয়েন্ট করছে, মানে ওয়াই এর যে অ্যাড্রেস এক্স এর অ্যাড্রেস সেম, কিন্তু নামটা আমি আলাদা করছি। এবার যখন ওয়াই 20 দিলাম তখন এক্সটাও আপডেট হয়ে যাবে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটাকে অ্যালায়েন্স বলে, ভেরিয়েবল অ্যালায়েন্স করা বলে, কারণ একই নামকে যদি দুটো অ্যাড্রেস ইউজ করো, মানে এক্সও সেম অ্যাড্রেস ইউজ করছে, ওয়াইও সেম অ্যাড্রেস ইউজ করছে, যেহেতু অ্যাম্পারসাইন ওয়াই করেছে, এটাকে বলা হয় রেফারেন্স ভেরিয়েবল। তারপরে আমি ওয়াইটা যখন আপডেট করবো তখন এক্সটাও অটোমেটিক্যালি আপডেট হবে। সি আউট দিয়ে তোমরা জানো যে সি প্লাস প্লাস এ কোনো কিছু প্রিন্ট করার জন্য সি আউট লেস দেন ইউজ করা হয়, এবং এক্সটাকে প্রিন্ট করছে। এডএল ম্যানিপুলেটর নিউ লাইনের জন্য ইউজ করা হয়। তো ডেফিনেটলি এখানে 20 আনসার হবে। অনেকে ভাবতে পারে এটা কম্পাইলেশন এরর হবে, আনডিফাইন্ড বিহেভিয়ার হবে, বা 10 হবে না, কারণ এখানে যখন আপডেট করছি তখন ওটাও আপডেট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার নেক্সট কোশ্চেনটা আসছি। দেখো কোশ্চেন নাম্বার 4, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের সি প্লাস প্লাস এর মধ্যে বেসিক নলেজটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই ভিডিওতে আমি 50টা কোশ্চেন টোটাল ডিসকাস করবো।
What is the result of the following code snippet? এই কোডটার আউটপুট কি হবে? তো তোমরা অলরেডি বুঝে গেছো আইস্ট্রিমটা সি প্লাস প্লাস হেডার ফাইল ইউজিং নেমস্পেস স্ট্যান্ডার্ড। নেমস্পেসটাকে স্ট্যান্ডার্ডাইজ করা হচ্ছে এন্ড মেন, তারপরে এটা স্টার্ট হচ্ছে। অ্যারেটা এখানে 5টা সাইজ দেওয়া হয়, তার মানে কি অ্যারেটা 0 1 2 3 4 অব্দি যাবে, যেটা হচ্ছে 1 2 3 4 5। তো এখানে টোটাল ভ্যালুস দেওয়া আছে 1 2 3 4 5। এবার পয়েন্টার একটা নেওয়া হচ্ছে, যেটা অ্যারেটা স্টার্টিং অ্যাড্রেসটাকে পয়েন্ট করে থাকবে। তাহলে পিটিআর এখানে একটা ইন্টিজার ভেরিয়েবল, যেটা পয়েন্টারের স্টার্টিং অ্যাড্রেসটা, যদি এটা ধরো এটা অ্যাড্রেসটা 7010 হয়, তাহলে এটা 7010 কে ধরে থাকবে। মানে স্টার্টিং অ্যাড্রেসটা সবসময় আমরা স্টার্টিং অ্যাড্রেসটাকে এখানে ইন্ডিকেট করবো। তারপর এখানে দেখো পিটিআর প্লাস 2 করেছি, তার মানে কি এই যেখানে আছে পিটিআরটা তার 2 ঘর এগিয়ে যাচ্ছে। তার মানে এখানে প্রথমে ছিল, অ্যাড্রেসটা ইনক্রিমেন্ট হলো, তারপরে এখানে চলে এসেছিল। তার মানে 3 অ্যান্সার হবে। তার করসপন্ডিং ভ্যালুটা প্রিন্ট করাচ্ছি, তো ডেফিনেটলি রাইট অ্যান্সার হবে 3। এই অপশনস গুলো দেখা যায় কি আছে। তো এখানে দেখো কোশ্চেনের মধ্যে অপশনস আছে 1, ডেফিনেট রাইট অ্যান্সার ইজ 3। নাও কোশ্চেন নাম্বার 5, which operator is used for dynamic memory allocation? মনে রাখবে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনস্ট্রাকশন সি তে কি হয়েছিল, ম্যালক মেমোরি অ্যালোকেশন ইউজ করেছি আর ক্যালক ইউজ করছি। যেটা দিয়ে আমরা ম্যালক হচ্ছে স্পেসিফিক কোন সাইজ অফ ডেটাকে, আর ক্যালক হচ্ছে গ্রুপ অফ ডেটাকে, ব্লক অফ ডেটাকে ইউজ করছি। আর এগুলোকে অ্যালোকেট করা বলা হয় মেমোরির মধ্যে। এগুলো ভ্যালুকে অ্যাসাইন, মানে যেখানে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি। আর ইউজ করেছি আমরা, তো রিঅ্যালোকও ইউজ করেছি। তো এগুলো হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, যেগুলো ডাইনামিকলি মেমোরিটাকে আমরা প্রোগ্রামের থ্রু দিয়ে ইউজ করতে পারি। বাট সি প্লাস প্লাস এ কি হয়েছে, সি প্লাস প্লাস এ ম্যালক ক্যালক এগুলো নেই। সি প্লাস প্লাস এ নিউ আবিষ্কার করা হয়েছে। এটা কিন্তু অপারেটর, নিউটা কিন্তু ম্যালক ক্যালক এরকম ফাংশন, নিউ কিন্তু অপারেটর। এটা তো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর নিউ দিয়ে যেরকম ক্রিয়েট করে ডিলিট দিয়ে সেটা ডিলিট করে দিই। তো নিউ ইজ এখানে অপারেটর, মাথায় রাখবে, নিউ ইজ নট এ ফাংশন। না, তারপর কোশ্চেন নাম্বার 6 এ আসছি, দেখো নেক্সট কোশ্চেন। অনেকগুলো কোশ্চেন আমি কভার আপ করছি, তোমাদের বেসিক আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড স্নিপেট? হ্যাজ ইনক্লুড string.h ইউজিং নেমস্পেস std। এটা বেসিক সমস্ত সি প্লাস প্লাস প্রোগ্রামের কোডে থাকে। তো আমাদের তো কোড বোঝার কিছু নেই, আউটপুটটা বোঝানি কথা। দেখো এবারে এই ক্লাস, যেটা বেসিক্যালি সি প্লাস প্লাস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তার এখানে কনসেপ্ট আছে। ক্লাস হচ্ছে যেটা লজিক্যাল স্ট্রাকচার অর ব্লুপ্রিন্ট অফ অবজেক্ট ক্রিয়েশন। এখানে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ফাংশন মেথড ডিক্লেয়ার করি। তার মানে কি একটা যখন আমি ক্লাস ক্রিয়েট করি তার মধ্যে ডেটা ইউজ করি অ্যান্ড মেথড ইউজ করি। তো মেথড গুলোকে আমরা কল করি এবং ডেটা গুলোকে ভেতর থেকে আমরা অ্যাক্সেস করতে পারি। তো এখানে আমি যখন ক্লাসটা ইউজ করছি, পাবলিক ইউজ করছি, ভার্চুয়াল ভয়েস। এখানে ভার্চুয়াল একটা কিওয়ার্ড ইউজ করেছি। তো এটা এর মধ্যে ভয়েড ডিসপ্লে মেথডটার নাম আছে শিওর বেস ডিসপ্লে। তখন এটা হচ্ছে বেস ক্লাসে পাবলিক। তোমরা জানো যে পাবলিক এমন একটা এরিয়া, তোমাদের ডিটেল একটু বলে দিই, তাহলে তোমাদের ক্লিয়ার আইডিয়া হবে যাদের আইডিয়া নেই। এটা সি প্লাস প্লাস এর ক্লাস। ক্লাসের মধ্যে মনে রাখবে আমরা অ্যাক্সেস স্পেসিফাই করতে পারি, পাবলিক প্রাইভেট প্রোটেক্ট। বাই ডিফল্ট কিন্তু প্রাইভেট, মানে আমরা কিছু যখন ডিক্লেয়ার করি এখানে সেগুলো সব প্রাইভেট হয়ে যায়। এই প্রাইভেট ভেরিয়েবল গুলোকে কেউ অ্যাক্সেস করতে পারে না, একমাত্র যারা পাবলিক আছে তারা অ্যাক্সেস করতে পারে। এবার পাবলিককে কারা অ্যাক্সেস করবে? পাবলিককে অ্যাক্সেস করবে মেন, মানে পাবলিকের জন্য এই দরজাটা খোলা আছে মেইন থেকে। মেইন থেকে পাবলিককে ঢুকতে পারবে, পাবলিক প্রাইভেটকে অ্যাক্সেস করতে পারবে। এবার যদি প্রোটেক্টেড হয়, প্রোটেক্টেড স্পেশাল কেস মনে রাখবেন। প্রোটেক্টেড ভেরিয়েবলটা প্রোটেক্টেড একটা ক্লাসের মধ্যে থাকে, উইদিন এ ক্লাসের মেম্বার অ্যাক্সেস করতে পারে, এবার পাবলিকেরা প্রোটেক্টেড কে অ্যাক্সেস করতে পারে। তাহলে প্রাইভেটকে যেমন পাবলিকের অ্যাক্সেস করতে পারে, সেটা প্রোটেক্টেড থেকে পাবলিকের অ্যাক্সেস করতে পারে। কিন্তু প্রোটেক্টেড আরেকটা ফিচার্স আছে, প্রোটেক্টেড ডেটা গুলো বা প্রোটেক্টেড মেথডস গুলো ইনহেরিটেড সময় একদম ইমিডিয়েট ক্লাসে থেকে আরেকটা প্রোটেক্টেড ক্লাসে এসে যায়। তো এটা বেসিক্যালি ইনহেরিটেন্স সময় প্রোটেক্টেড ডেটাকে একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করার জন্য এটা ইউজ করা হয়। তো দেখো এখানে আমাদের যে ক্লাসটা প্রথম তৈরি করা ছিল, সেই ক্লাসটা এখানে শেষ হলো, যার মধ্যে একটা শুধু ভার্চুয়াল ভয়েড ডিসপ্লে। বেস ক্লাসটা যেটা ক্রিয়েট করা আছে তার মধ্যে পাবলিক, অনলি পাবলিক আছে, প্রাইভেটটা নেই। পাবলিকটা আছে, পাবলিকের মধ্যে একটাই আছে, সেটা হচ্ছে ভার্চুয়াল কিওয়ার্ড দিয়ে ইউজ করা হয়েছে, ভার্চুয়াল ফাংশন ভয়েড ডিসপ্লে। তোমরা বলছো ভার্চুয়ালটা কি কাজ করে, আমি বুঝেছি তোমাদের। দেখো এবার ডিরাইভ ক্লাস যেটা তৈরি করে, দেখো ইনহেরিটেন্সের সিনট্যাক্সটা বুঝে নাও। সি প্লাস প্লাস ক্লাস ডিরাইভ, যে ক্লাসটা ডিরাইভ করবো কোলন, এখানে কোলন দিতে হয়। তারপর বলতে হয় এটা পাবলিকলি ডিরাইভ করবে নাকি প্রাইভেট নাকি প্রোটেক্টেড। আমি অলরেডি বলেছি তোমাদের তিনটে সেকশন আছে, প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড। তাহলে এখান থেকে তুমি ইনহেরিট করার সময় সিমিলারলি তিনটে জায়গায় পৌঁছাতে পারবে।
তুমি যদি পাবলিকলি ইনহেরিট করো তাহলে পাবলিকের ডেটাটা পাবলিকেই আসবে। তো পাবলিকলি ইনহেরিট করছো তার মানে কি উপরে যে ডিসপ্লেটা ছিল ওই ডিসপ্লেটা এখানেও দেখো সেম নাম দেওয়া আছে ভয়েড ডিসপ্লে। তার মানে কি আগের যে ডিসপ্লেটা ছিল এখানে যখন আসলো সেম নামে চলে আসলো। মানে দুটো ওই ডিসপ্লে সেম নামে চলে আসলো, কিন্তু যেহেতু দেওয়া আছে সেম নাম দেওয়া আছে ভয়েড ডিসপ্লে এবং ডিসপ্লেটার মধ্যে ডিরাইভ ডিসপ্লে দেওয়া আছে, তার মানে কি এই বেস ক্লাসেও একটা ডিসপ্লে আছে এবং সেটার আগে ভার্চুয়াল দেওয়া আছে। এই ভার্চুয়ালটার অর্থটা কি? এই ভার্চুয়াল অর্থ হচ্ছে যখনই নর্মাল আমার ভার্চুয়াল পাবলিক লিখছি ভার্চুয়াল কথাটা পাবে, তার মানে এই ভার্চুয়াল কিওয়ার্ডটাকে ইনস্ট্রাক্ট করবে কম্পাইলারকে যে এই ফাংশনটা কল করবে না, যদি কল করার থাকে নেক্সট ফাংশনটা কল করবে। মানে সেম নামে যদি দুটো ফাংশনস আছে তখন ভার্চুয়াল কিওয়ার্ডটা প্রিভেন্ট করে যে না এই ফাংশনটা কল না করে পরেরটা কল করো। তার মানে আমি যখন আউটপুট দেখাবো তখন কি পাবো? আউটপুটের মধ্যে তোমরা দেখতে পাবে এখানে যখন বেস পয়েন্টারটা বেস থেকে ক্রিয়েট করেছে, কারণ পয়েন্টারটা বেসের অ্যাড্রেস থেকে পয়েন্ট করে এবং ডিরাইভ ক্লাস থেকে নিউ ডিরাইভ করছে। এবার যখন ডিসপ্লেটাকে কল করবে নর্মালি কি হয়, ও বেস ক্লাসের ডিসপ্লেটাকে কল করে দেবে। কিন্তু যেহেতু আমি ভার্চুয়াল দিচ্ছি তার মানে কি আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে আমি নর্মালি যে রাস্তা দিয়ে যাই হঠাৎ করে এবার একটা নর্মালি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে একটা করে সাইন বোর্ড আছে যে ওয়ার্ক ইন প্রোগ্রেস, তখন আমাকে ডাইভার্ট করে এদিকে যেতে হবে। তো আমি যখনই কলটা আমার ভার্চুয়াল পাচ্ছে কোনো ফাংশনের আগে, সেই ভার্চুয়াল কিওয়ার্ডটা ভার্চুয়াল যখনই কথাটা পাচ্ছে ভার্চুয়াল ওয়ার্ড ডিসপ্লে, তখন সেই ভার্চুয়াল কিওয়ার্ডটা প্রিভেন্ট করছে না এই ফাংশনটাকে কল করার প্রয়োজন নেই, নেক্সট ওই নামে যে ফাংশনটা আছে সেটাকে কল করে, তার মানে ও তখন ডিরাইভ ক্লাসে এসে যাবে। তো এটার রেজাল্টটা হবে ডিরাইভ ডিসপ্লে। বলছি দেখ ভার্চুয়াল না দিলে কিন্তু এটা কিন্তু ওভাররাইট হয়ে যেত, নিচে কি হতো বেস ক্লাসে পেয়ে যেত। হুম, যদি ভার্চুয়াল না দিত তাহলে কিন্তু বেস ক্লাসে ঢুকে যেত, কারণ এই বেস ক্লাসটা থেকে কল হবে, এই বেস ক্লাসে ডিসপ্লেটাকে কল করতে হয়। যেহেতু ভার্চুয়াল দিয়ে দিয়েছে তাই ভার্চুয়াল কিওয়ার্ডটা ওকে ইনস্ট্রাক্ট করছে গোজ টু দা ডিরাইভ ক্লাস এবং ডিরাইভ ক্লাসটাকে কল করবে। এই লজিকটা কিন্তু সি প্লাস প্লাস এর ডিফারেন্ট। তো তারপরে আর আমরা নেক্সট কোয়েশ্চেন আসছি, কোয়েশ্চেন নাম্বার 7। হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড? এখানে একটা কোড দেওয়া আছে দেখো, ভয়েড সোয়াপ অ্যাড্রেস দেওয়া আছে কল বাই রেফারেন্স টেপ ইকুয়াল টু এরকমভাবে সোয়াপ করে ভ্যালু দুটো সেটা দেওয়া আছে। তো এখানে অ্যাড্রেস হিসাবে দেওয়া আছে। এবার এখানে এক্স এর ভ্যালু পাঠানো আছে 5 আর 10। তো এক্স যেটা দেওয়া আছে অ্যাকচুয়ালি এক্স এখানে দেওয়া আছে 5 আর 10, তাহলে এক্স এর মান 5 আর ওয়াই এর মান 10। এবার ওখানে কি করা হচ্ছে পার্সেন্ট এক্স কিউ, তার মানে কি আমি ডাইরেক্টলি এই অ্যাড্রেসটাকে ইউজ করছি। তাহলে এখানে 5 যদি থাকে এখানে 10 থাকে, যদি কোনো সোয়াপ হয় তাহলে এখানে 10 হয়ে যাবে এখানে 5 হয়ে যাবে শপিং করে, কারণ 10টা প্রথমে এখানে আসবে তারপর 10টা ওখানে যাবে আর 5টা এখানে চলে আসবে। শপিং এ যেরকম হয় সেরকম ভাবে এটা হচ্ছে হবে। তো এই জায়গাটা তাহলে এক্স আর তোমরা ভাবছো এটা কল বাই ভ্যালু, কিন্তু ওখানে দেখো ওখানে অ্যাড্রেস গুলো পেয়ে যাচ্ছে, মানে রেফারেন্স ভেরিয়েবল হিসেবে ইউজ হচ্ছে। তারপরে কি হচ্ছে 5 আর 10টা ওখানে যদি শপ হয় এখানেও সেই 5 আর 10ই হয়ে যাবে। তো রাইট এ 10 পাঠানো হয় সেই 5 আর 10 ওখানে গিয়ে 10 আর 5 হয়ে গেছে, তারপরে কি হবে এখানে এক্স এর মান আপডেট হয়ে যাবে 10 আর 5। তো এটা কল বাই রেফারেন্স, তার জন্য এখানে আপডেটেড ভ্যালু 10/5 পাবো, 10 আর 5। এবার কোশ্চেন নাম্বার 8 আছে, which statement is true about C++ references? C++ references জন্য কোন স্টেটমেন্টের ট্রু? references mean আমরা কে ভাবছি, তো references cannot be null, কোনটা ট্রু বলছে এখানে চারটে অপশনের মধ্যে। references can be reassigned to refer different variable for after initialization. Reference occupy additional memory space compared to pointer. References are used for dynamic memory allocation. আর ডেফিনেটলি যখন আমরা এটা ইউজ করি তখন মাথায় রাখো রেফারেন্স কখনোই নাল হতে পারে। রেফারেন্স মানে একটা অ্যাড্রেস কে পয়েন্ট করছে, কারণ ধরো এক্স একটা আছে সেটাকে অ্যাম্পারস্যান্ড ওয়াই ইকুয়াল টু এক্স করছে, তার মানে এটা কখনোই নাল হতে পারে না, একটা অ্যাড্রেস কে পয়েন্ট করছে। রাইট অ্যান্সার ইজ ট্রু ইজ এ। নাও কোশ্চেন নাম্বার 9 আসছি, হোয়াট ডাজ কনস্ট্যান্ট ইএক্সপিআর কিওয়ার্ড সিগনিফাইড? এই কনস্ট্যান্ট ইএক্সপিআর কিওয়ার্ডটা কি সিগনিফাইজ করছে? অপশন এ বলছে it specify the function to be executed at compile time. It is used to declare constant. It denotes a function that can be overridden in derived classes to allocate memory dynamically.
ডেফিনেটলি এটা করছে স্পেসিফাই দ্য ফাংশন টু বি এক্সিকিউটেড অ্যাট কম্পাইল টাইম। তো রাইট অ্যান্সার ইজ এ, এটাকে কম্পাইল টাইমে এক্সিকিউট করতে বলছে। নাও কোশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য কোড স্নিপেট বিলো। এখানে একটা কোড দেওয়া আছে, তো ক্লাস এ, তো তার করসপন্ডিং এ কন্টেন্ট আছে। তোমরা জানো যে পাবলিক অলরেডি আমি বলেছি তোমাদেরকে, পাবলিক হচ্ছে সেই এরিয়াটা যেখান থেকে আমি কল করতে পারি, যেটা মেইন কে থেকে কল করতে পারি। প্রাইভেট এরিয়া অ্যাক্সেসেবল করা যায় না, প্রাইভেট এরিয়াকে অ্যাক্সেস করতে গেলে পাবলিকের থ্রু দিয়ে অ্যাক্সেস করতে হয়। তো এখানে ভার্চুয়াল কিওয়ার্ডটা ইউজ করতে মানে ভার্চুয়াল ফাংশনটা ইউজ করছে। এবার এখানে তার মধ্যে আছে ক্লাস এ, আর ইনহেট করছে, তার মানে এই ক্লাসটাকে আমি পাবলিকলি ইনহেট করছি বি তে। তার মানে ওই শোটা, এই শোটা, এখানে একটা শো আছে, এখানে একটা শো আছে। তোমরা এই ধরনের যে কোশ্চেন গুলো যখন দেখছো, তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো যে কি হবে। যখনই এখানে শোটাকে কল করতে যাবে, তখন এই শোটা কল না হয়ে এখানে ডিরাইভ ক্লাসের শোটা কল হয়ে যাবে। এটাই মেইন কনসেপ্ট। এটাকে যেহেতু কল ডাইভার্ট কনসেপ্টের মতো কাজ করে, যখন পয়েন্টার তৈরি হয় তখন বেস থেকে, যেহেতু পয়েন্টার, দেখো পয়েন্টারটা তৈরি হচ্ছে কিন্তু বেস থেকে, কারণ আমি পয়েন্টারটা পয়েন্ট করবে বেস অ্যাড্রেসকে, কিন্তু অবজেক্টটা তৈরি করা হচ্ছে বি এর থেকে। তারপরে কি হয়, যখন এই পয়েন্টারটা পয়েন্ট করার কথা থাকে বেসকে, তো বেসের শোটাকে কল করতে পারে, কিন্তু যেহেতু ভার্চুয়াল দিয়ে দেওয়া হয়েছে, তো সে সবসময় ডিরাইভ ক্লাসে এসে হাজির হয়ে যাবে। তো ডিরাইভের শোটাকে কল করে দেবে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বারবার একই ধরনের কোশ্চেন আসছে। এটা সবসময় মনে রাখবে, ডিরাইভ ক্লাসের প্রিন্টের ভিতরে যে ডিসপ্লের ভিতরে যে প্রিন্ট আছে সেটা হবে ক্লাস বি। নাও নেক্সট কোশ্চেন আসছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11. তো which among the following statement is correct regarding IOSTream and CSTDO in C++? তো এই দুটোর মধ্যে কোনটা কারেক্ট হতে পারে? তো দেখো, IOSTream and CSTO both provides console input and output. No, এটা both provide করছেন, এটা আলাদা ডিফারেন্ট। নেক্সট, IOSTream and CSTO are interchangeable and can be used interchangeably. No, এটা হয় না। IOSTream is used for console input and output, and CSTDO is used for file input output. Definitely এটা right answer. ফাইলের যে ইনপুট আউটপুট হয় সেটার জন্য সিএসটিডিও ইউজ করা হয়। তো বাকিটা দেখার দরকার নেই, কারণ আমাদের বেসিক তারপরে পড়ে না, দেখো এটা ইনপুট আউটপুট রিভার্স বলেছে, কিন্তু রিভার্স হবে না। স্ট্রিমটা বেসিক্যালি ইনপুট আউটপুটের জন্য, সিএসটিডিওটা মেইনলি ফাইল ইনপুট আউটপুটের জন্য ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 12, হোয়াট ডাজ দ্য ফলোইং কোড স্নিপেট আউটপুট। এখানে যে কোডটা দেওয়া আছে সেখানে কি আউটপুট হতে পারে? তো এটা পয়েন্টার রিলেটেড কনসেপ্টটা দেওয়া আছে, সেই পয়েন্টার রিলেটেড কনসেপ্ট উপর অ্যান্সারটা। এই সেখানে একটা ভেরিয়েবল দেওয়া আছে 5 দেওয়া আছে, এবং পয়েন্টার, একটা পয়েন্টার দেওয়া আছে যেটা এক্স এর অ্যাড্রেসটাকে পয়েন্ট করছে। তার মানে পয়েন্টারটা ইজ এ পয়েন্টার যেটা এক্স এর অ্যাড্রেসটাকে, ধরো অ্যাড্রেস 4070, এটাকে অ্যাড্রেসটাকে নিয়ে রেখেছে। এবার স্টার পিটিআর যখন করবে তখন ডেফিনেটলি পয়েন্টার ভ্যালুটাকে প্রিন্ট করবে, 5 কে প্রিন্ট করিয়ে দেবে। তো এটা তো একদম সিম্পল ভাবে। পিটিআর যদি 10 করা হয়, পিটিআর কে যদি 10 অ্যাসাইন করা হয়, তো এরপর যদি এক্স কে আমরা প্রিন্ট করাই, ধরো এবার এক্স টাকে প্রিন্ট করি, তার মানে যখন মডিফাইড করবো, এটা মডিফাইড হয়েছে যেহেতু রেফারেন্স ভেরিয়েবল হিসেবে ইউজ হচ্ছে, তার মানে এক্স এর মধ্যে আর 10 পাবো, তাহলে 5,10 হবে রাইট অ্যান্সার। এই জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং কনসেপ্ট, এগুলো সি প্লাস প্লাস এর। নেক্সট কোশ্চেন, এটা দেখো রাইট অ্যান্সার হচ্ছে 5 আর 10 পেলাম। তো এটা কোশ্চেন, এখানে অপশনস গুলোর মধ্যে থেকে 5, 10, 10, 10, 5, 5, এটা 5 আর 10 রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 30, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য ফ্রেন্ড কিওয়ার্ড। ফ্রেন্ড কিওয়ার্ড এর পারপাসটা কি? ফ্রেন্ড একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা মাথায় রাখো। ফ্রেন্ড যে কোনো যেটা ক্লাসের মধ্যে যে কোনো ফাংশনকে আমরা আইদার সেটা পাবলিক হোক প্রাইভেট হোক ফ্রেন্ড ইউজ করতে পারি। ফ্রেন্ড ইউজ করলে কি হয়, ক্লাসের ডেটাটাকে আমরা শেয়ার করতে পারি উইদাউট ভায়োলেটিং দ্য অ্যাকচুয়াল ডেটা অ্যাবস্ট্রাকশন অফ সি প্লাস প্লাস। তো দেখো এটা কিভাবে কাজ করে। It signifies a function or a class that can access private and protected member of another class. এই একটা ফাংশন আর ক্লাস আছে যেটা প্রাইভেট এন্ড প্রোটেক্টেড মেম্বারকে অফ অ্যানাদার ক্লাসে অ্যাক্সেস করে। তো মেনলি হ্যাঁ ডেফিনেটলি এটা করবে প্রাইভেট এন্ড প্রোটেক্টেড অফ অ্যানাদার ক্লাস। এটা এমন হতে পারে একটা ক্লাসকে মেম্বার গুলো অ্যাক্সেস করতে পারে, বা দুটো ক্লাসের মেম্বারকে একসাথে শেয়ার করতে পারে। তো এটা ডেফিনেটলি ফার্স্ট একটা রাইট অ্যান্সার হবে। বাট ইট ইজ ইউজ টু ডিক্লেয়ার ফাংশন ক্লাস ইনসাইড অ্যানাদার ক্লাস। নো, it denotes a function or class that is inherited from base class. No, এটা সম্বন্ধে তোমাদের একটু ডিটেল আলোচনা করি ফ্রেন্ডের সম্বন্ধে, তাহলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে ফ্রেন্ডের কনসেপ্টটা। স্পেসিফাই ফাংশন। তো দেখো, ফ্রেন্ড ফাংশন সম্বন্ধে একটু বলে দিই। ধরো একটা ক্লাস আছে, নর্মালি কি ক্লাসটা মেম্বার, ক্লাসটা এ নিলাম ধরো। এবার এখানে আমি দুটো ভেরিয়েবল নিলাম প্রাইভেটের মধ্যে, প্রাইভেট তার মধ্যে ইন্ট এ নিলাম,
আর বি নিলাম ধরো। এবার পাবলিক কে আমি এখানে পাবলিকের মধ্যে আমি এখানে ধরো একটা মেথড নিলাম। প্রথমে আমি এটা কনস্ট্রাক্টর ইউজ করলাম, কনস্ট্রাক্টর ক্লাসের নাম সেম হয়। এখানে ইন্ট এক্স আর কমা ইন্ট ওয়াই দুটো ভেরিয়েবল কে প্যারামিটার পাস করাবো। তাহলে এ ইকুয়াল টু এক্স হয়ে যাবে আর বি ইকুয়াল টু ওয়াই পাঠাচ্ছি, মানে ডেটাটা মেম্বারটা ইনিশিয়ালাইজ করছি। এবারে আমি একটা ফ্রেন্ড ফাংশন নিচ্ছি, ফ্রেন্ড ধরো ভয়েড ম্যাক্স, ম্যাক্স বলে এটা ফাংশন নিলাম। যে ফাংশনটা ডেফিনেটলি ক্লাসের টাকেই মেম্বার হিসাবে নেবে, প্যারামিটার হিসেবে নেবে, ক্লাস থেকেই প্যারামিটার হিসেবে নেবে। কিন্তু ক্লাসটা তুমি এই ফ্রেন্ড ম্যাক্সটাকে তুমি পাবলিক প্রাইভেটও রাখতে পারো, পাবলিকে রাখতে পারো, যেখানে খুশি রাখতে পারো, ওর কিছু এসে অসুবিধা নেই, কিন্তু ডেটাগুলোকে ইউজ করতে পারো। এবার ধরো আমি এটাকে বন্ধ করে দিলাম, ক্লাসটা শেষ হলো, সেমিকোলন দিয়ে মনে রাখো, ক্লাসটা শেষ হয় সেমিকোলন দিয়ে। এবার আমি ম্যাক্সটাকে এখানে ডিফাইন করছি, ভয়েড ম্যাক্স। তো ম্যাক্সটার মধ্যে এখানে আমি এ থেকে একটা অবজেক্ট তৈরি করছি, ধরো এম বলে। এম হচ্ছে অবজেক্ট, ক্লাস থেকে অবজেক্ট তৈরি হয়। এবার ইফ চেক করছি এম ডট এ গ্রেটার দ্যান এম ডট বি, এম এর এটা মানে দেখো এই যে এটা ভয়েড যেটা ম্যাক্স, সেটা ম্যাক্স অ্যাকচুয়ালি মেন বলছি, ভয়েড ম্যাক্স, ম্যাক্সটা হচ্ছে এর অবজেক্টটা ইউজ করবে, যে দেখো তার মানে মেম্বার না হয়েও নন মেম্বার ফ্রেন্ড, কিন্তু কোনো ক্ষতি করবে না, মেম্বারের ডেটাগুলো অ্যাক্সেস করতে পারবে। দেখো এম এর এটাকে অ্যাক্সেস করছে, এম এর বিটাকে অ্যাক্সেস করছে, কি তুমি বলতে পারো সি আউট ম্যাক্সিমাম হচ্ছে এম ডট এ, এলস সি আউট সি আউট বলতে পারো এম ডট বি। তুমি কি তুমি ডেফিনেটলি এটা মেম্বার গুলোকে অ্যাক্সেস করতে পারছো। এখন দেখো উইদাউট এনি মানে অবজেক্টের হেল্প ছাড়া ইন্ডিপেন্ডেন্টলি ইউজ করা যাবে এটাকে। এবার তুমি যদি মেন থেকে কল করো, অবজেক্ট তৈরি করো, একটা ধরো অবজেক্ট তৈরি করলাম, এ থেকে একটা অবজেক্ট তৈরি করলাম ওবিজে। এবার এর ভেতরে আমি 5 আর 10 পাঠিয়ে দিলাম, তাহলে 5 আর 10 চলে গেল কনস্ট্রাক্টরে। এবার যদি আমি এটাকে কল করি ম্যাক্সটাকে, ডাইরেক্টলি কল করবো, ডট দিয়ে নয়। ম্যাক্স ইন্ডিপেন্ডেন্টলি কল করবে, কার অ্যাক্সেস করবে, এ কে। যখন এ কে অ্যাক্সেস করবে তাহলে এর মেম্বার গুলোকে অ্যাক্সেস করে ফেলবে, এবং তুমি এখানে রিটার্ন জিরো করে প্রোগ্রামটা বন্ধ করে দাও, এটার মধ্যে ঢুকে পড়বে, এ থেকে এবি কে পেয়ে যাবে, প্রিন্ট করে যাবে। তো ফ্রেন্ড ফাংশন খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, যেটা অ্যাকচুয়ালি কি কাজ কি, যে ক্লাসের মধ্যে কোনো ডেটা মেম্বার গুলো যেগুলো আছে বা মেথড সবাইকে অ্যাক্সেস করতে পারে, বাট ইট ইজ নন মেম্বার ফাংশন, মেম্বার নয়। মেম্বার হলে ডট দিয়ে কল করতে হতো, অবজেক্ট ডট, ওবিজে ডট করে, বাট এটা এখানে করতে হচ্ছে। নাও কোশ্চেন নাম্বার 14 আসি, হোয়াট ইজ দ্য পিওর ভার্চুয়াল ফাংশন। দেখো ভার্চুয়াল ফাংশন আমরা জানি যে ভার্চুয়াল ফাংশন যদি দিয়ে দিই তাহলে বেস ক্লাসের যে সেম নাম আছে সেটাকে না কল করে ডিরাইভ ক্লাসে চলে আসবে। তো এটা থ্রু দিয়ে আমরা নিচের যে ডিরাইভ ক্লাসের ফাংশনটার নামটা আমি কল করতে পারি যখন সেম নাম আছে। বাট পিওর ভার্চুয়াল ফাংশনে কি হবে, পিওর ভার্চুয়াল ফাংশনে শুধু জাস্ট ডেফিনিশন থাকবে, হ্যাজ নো ডেফিনিশন। পিওর ভার্চুয়াল ফাংশন কি হবে, দেখো পিওর ভার্চুয়াল ফাংশনে কোনো ডেফিনিশন থাকবে না, শুধু জাস্ট নাম দিয়ে ইকুয়াল টু জিরো, a function that has no definition in the class declaration. তো যখন ক্লাস ডিক্লারেশন করছো তার মধ্যে কোনো ডেফিনিশন থাকবে, তার মানে কি আমি যখন ক্লাসটা লিখছি, তো ক্লাসের মধ্যে মেথডটা লিখছি, তখন লিখবো কি ভার্চুয়াল ধরো ডিসপ্লে। তো ওই বডিটাকে কল করার প্রয়োজন নেই, ওর ভেতরে কন্টেন্ট লেখার দরকার নেই, ইকুয়াল টু জিরো দিয়ে দেবো। তার মানে কি যখনই ওর কাছে যাবে তখন নিচের দিকে নেমে যাবে, নিচের ডিসপ্লেটার কাছে চলে আসবে। ও বোঝাতে চাইছে আমার ডিসপ্লেটা ইন্ডিকেট করছে তুমি বেস ক্লাসের ফাংশনটা কল না করে ডিরাইভ ক্লাসে যাও। এই জন্য নো ডেফিনিশন, কোনো ডেফিনিশন নাই, ইকুয়াল টু জিরো। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পিওর ফাংশন, পিওর ভার্চুয়াল ফাংশন থেকে কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন নাম্বার 15, জিরো হলো, প্রথমবারে জিরোর জন্য এটা ঢুকলো, তারপরে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এটা 1 হলো, 1 লেস দেন 5 হলো, 2 লেস দেন 5 এ যে ঢুকলো, 3 লেস দেন 5 এ ঢুকলো, 3 ইকুয়াল টু 3 হয়ে গেছে, ব্রেক হয়ে যাবে। তার মানে কি আইটার মানটা কিন্তু 3 রয়ে গেল, আইটা কিন্তু বাড়লো না, তাহলে 3 এর প্রিন্ট হবে, রাইট অ্যান্সার হবে 3। তো দেখো অনেকগুলো অপশনস এর মধ্যে এখানে ডেফিনেটলি আমার রাইট অ্যান্সার হচ্ছে 3। নেক্সট কোশ্চেন নাম্বার 16, which operator is used to access the member function and variable of a class through a pointer in C++? C++ এ পয়েন্টার থ্রু দিয়ে আমরা কোন অপারেটরটা ইউজ করতে পারি, which operator is used to access through. Next question number 16, which operator is used to access the member function and variable of the class through a pointer in C++? আর ডেফিনেটলি আমরা অ্যারো অপারেটরটা ইউজ করি যখনই আমরা কোনো পয়েন্টার দিয়ে কোনো মেম্বারকে অ্যাক্সেস করি, অ্যারো অপারেটর দিয়ে ইউজ করি। যখন অবজেক্টের নাম যে ওবিসি হয় তাহলে অ্যারো যেটাকে ইউজ করছি সেটাকে। তো ডেফিনেট রাইট অ্যান্সার ইজ অ্যারো অপারেটর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার
17 আসছি। তো এই ভিডিওটাতে আমি 25টা কোশ্চেন ডিসকাস করছি টোটাল আউট অফ 20 কোশ্চেন মতো। নেক্সট পার্টে আমি রিমেনিং 25 কোশ্চেন ডিসকাস করবো। হোয়াট ইজ দ্য পারপাস অফ কনস্ট কিওয়ার্ড ইন সি প্লাস প্লাস? কনস্ট কিওয়ার্ডের কাজ কি? এটা কনস্ট কিওয়ার্ড দিয়ে কি করো? বেসিক্যালি ডিক্লেয়ার দ্য কনস্ট্যান্ট ভেরিয়েবল দ্যাট ক্যান নট বি মডিফাইড আফটার ইনিশিয়ালাইজেশন। মানে একবার যদি ইনিশিয়ালাইজ করে দাও কোনো ভেরিয়েবলকে, তুমি সেই ভেরিয়েবলটাকে আপডেট করতে পারবে না, কোনো রকমের মডিফিকেশন করা পসিবল নয়। এই জন্য কনস্ট কিওয়ার্ডটা ইউজ করা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা বারবার আসে কিন্তু। তুমি কোনো ভেরিয়েবলকে, ধরো আমি একটা কনস্ট লিখলাম, কনস্ট ইন্ট এক্স ইকুয়াল টু 10 করলে, তার মানে এই 10টাকে পরে গিয়ে আর কোনোভাবে আপডেট করা যাবে না। কোয়েশ্চেন নাম্বার 18 আসছি। what will be the output of the following code snippet? এখানে দেওয়া আছে ধরো a 1 2 3 4 5। তো ইনিশিয়ালি অ্যাড্রেসটা ন্যাচারালি আমরা যখন অ্যারে ইউজ করি 1 2 3 4 5 পর ডেটাগুলো দেওয়া আছে, তো প্রথম অ্যাড্রেসকে পয়েন্ট করে থাকে পয়েন্টার। এবার যদি ওখান থেকে 3 নম্বর পজিশনে যায়, ডেফিনেটলি আমরা সেই 3 নম্বর ভ্যালুটা পেয়ে যাবো। তো এখান থেকে 3 নম্বর পজিশন। তো এখানে যখন আমরা প্রথম লোকেশনকে পয়েন্ট করছি, তার মানে 0, তারপরে 1, 2, এটা 3, তার মানে এই 3 নম্বর লোকেশনকে পেয়ে যাবে। 3 নম্বর লোকেশনে কি আছে? 4 আছে। তো রাইট অ্যান্সার হবে 4। তো ডেফিনেটলি রাইট অ্যান্সার হবে 4। Now question number 19 আসছে, which statement regarding C++ namespace is true? C++ names, এই যে নেমস্পেস স্ট্যান্ডার্ড কথাটা আমরা বলছি, এটা কিসের উপর বেস করে? The namespace provide a way to define global variable in C++? No. Namespace prevent variable name being used multiple times in a program? No. মাল্টিপল টাইম ইউজ করতেই পারি, এটা প্রিভেন্টের কোনো গল্প নেই। নেক্সট সি, নেম স্পেস অ্যাভয়েড নেমিং কনফ্লিক্ট বাই এনক্যাপসুলেটিং কোড ইনটু নেম স্কোপ? ইয়েস। নেমিং কনফ্লিক্টটাকে এনক্যাপসুলেট করে, এমনি নেম স্পেস অ্যাভয়েড করে নেমিং কনফ্লিক্ট বাই এনক্যাপসুলেটিং কোড ইনটু নেম স্কোপ। নেম স্কোপে কনভার্ট করে। নেমস রেস্ট্রিক্ট অ্যাক্সেস অফ দ্য ফাংশন? নো। রাইট অ্যান্সার ইজ সি। Question number 20 তে আসছি, what is the function of the type id operator in C++? Type id operator এর কাজ কি? It determine the type of the variable and expression. Right answer হবে এটা। একদম ডাইরেক্টলি প্রথমেই পেয়ে গেলাম। বাকিগুলো দেখে নাও। It check the memory? No. It convert the variable into one data type to another? No. It allocate memory dynamically? No. So it determines the type of the variable or an expression. Next question number 21 আসছি, what will be the output of the next question number 21 আসছি, what will be the output of the following snippet? তো এখানে ক্লাস বেস দেওয়া আছে পাবলিকের মধ্যে, দেখো এটা কনস্ট্রাক্টর ইউজ করা আছে, বেস কনস্ট্রাক্টর, তার মধ্যে ডিস্ট্রাক্টর ইউজ করা হয়েছে একটা। এই চিহ্নটা মনে রাখবে, ডিস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর যে ডেটাটা অ্যালোকেট করে, প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ার পর, অবজেক্টটা কাজ হয়ে যাওয়ার পর, সেই ডেটাগুলোকে ডি অ্যালোকেট করে, মানে মেমোরি ক্লিন আপের কাজ করে ডিস্ট্রাক্টর। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফিচার্স। এবার দেখো ডিস্ট্রাক্টরের ভেতর দেওয়া হচ্ছে বেস ডিস্ট্রাক্টর। এবার যখনই আমি এই পয়েন্টারটা কল করবো, ধরো বেস পিটিআর করলাম, পিটিআরটাকে ডিলিট করে দিলাম, তার মানে পিটিআরটার কাজ কমপ্লিট হয়ে গেল। এবার তাহলে কি হলো, ডিস্ট্রাক্টর কাজ কল করে দেবে, তার মানে কি তখন কি কাজ হবে? তখন যখন আলটিমেটলি অবজেক্টটা তৈরি হলো, তার মানে কি প্রথমে কনস্ট্রাক্টরের কাজ ইনিশিয়ালাইজ করলো, তার মানে প্রথমেই চলে আসলো কনস্ট্রাক্টরের ভেতর যে মেসেজটা আছে সেটা, তার মানে এই দুটো কোনোটাই নয়। তো এখানে প্রথমে বেস কনস্ট্রাক্টরে গেল, তারপরে যখন ডিলিট হয়ে গেল তখন এই মেসেজটা প্রিন্ট করলো। তার মানে কনস্ট্রাক্টর ইনিশিয়ালাইজ করলো, কাজ হয়ে যাওয়ার পর ডিস্ট্রাক্টরের মেসেজটা প্রিন্ট করালো। একদম রাইট অ্যান্সার হবে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা মনে রাখবে, যখনই কোনো অবজেক্টের কাজ কমপ্লিট হয়ে যাবে, তখনই ডিস্ট্রাক্টরের কাজটা, ওর কাজটা ওভারকাম হয়ে গেল, তাহলে ডিস্ট্রাক্টর ওর ভিতরে কাজটা করে ফেলবে। 22, which are the following statement about function overloading? দেখো প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু এই এমসিকিউ কোশ্চেন্স এর মাধ্যমে তোমরা বুঝতে পারবে। সি প্লাস প্লাস যারা সি প্লাস প্লাস কোনো আইডিয়া নেই, function overloading allow multiple function with the same name but different return type. তো আমরা কি করি, ফাংশন ওভারলোডিং এর থ্রু দিয়ে কি করি আমরা, যখন আমরা ফাংশন ওভারলোডিং করি একই নামে বিভিন্ন কাজ করাই। তো মাল্টিপল ফাংশনের মধ্যে সেম নেম বা ডিফারেন্ট রিটার্ন টাইপ, এটা হবে না কোনোভাবেই। ডিফারেন্ট রিটার্ন টাইপের ব্যাপার নেই এখানে। মাস্ট হ্যাভ ডিফারেন্ট নেম। ডিফারেন্ট নেম তো নয়, আমাদের ফাংশন নেমটা সেম। ওভারলোডিং মানে কি, ধরো একটা অ্যাড ফাংশন নিয়েছি, তার নামটা সেম হবে, প্যারামিটার গুলো আলাদা আলাদা হবে। এটা রাইট হবে না। Function overloading is not allowed in C++. No. Overloading function must have same number of parameters but can have different types. এখানে বেসিক্যালি কিন্তু কোনো কোশ্চেনটাই জাস্টিফাইড করছে না।
সেম নাম্বার অফ প্যারামিটার্স নাও হতে পারে, কোনোটা দুটো প্যারামিটার, কোনোটা তিনটে প্যারামিটার হতে পারে। তো এখানে কিন্তু কোনো অপশনস আমি কিন্তু কারেক্ট পাচ্ছি না, তো এটা কোশ্চেনটা বেসিক্যালি ভুল আছে। কারণ ফাংশন ওভারলোডিং কনসেপ্ট থেকে ধর ক্লাসের মধ্যে অ্যাড বলে একটা ফাংশন নিয়েছো, নেম সাম রাখলাম, প্যারামিটার একটা পাঠালাম, তো ভয়েড অ্যাড করলাম ধরো, তারপরে আরেকটা নিলাম ভয়েড অ্যাড, ব্র্যাকেটে দুটো পাঠালাম, ইন কমা ইন্ট, তাহলে দুটো প্যারামিটার পাঠালাম, তারপরে দেখো ইন্ট ইন ইন পাঠালাম, তিনটে প্যারামিটার, তারপর নামটা সেম, প্যারামিটার গুলো আলাদা, সেম নাম হবে কেন, সেম মানে ডিফারেন্ট নেম কেন হবে, ডিফারেন্ট নেম তো সম্ভব না, সেম নাম্বার অফ টাইপস অফ প্যারামিটার, তো এখানে কোনোটাই কারেক্ট নয়, অ্যাকচুয়ালি কোশ্চেনটা ভুল আছে। ক্লিয়ারলি বুঝে গেছো তোমরা যে ওভারলোডিং ব্যাপারটা কি? ওভারলোডিং মিন সেম নেম বাট পারপাস আলাদা, প্যারামিটার্স আলাদা হবে, টাইপস আলাদা হবে। হোয়াট আ স্ট্যাটিক কিওয়ার্ড, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, স্ট্যাটিক কিওয়ার্ডটা কি কাজ করে? It define function is shared among all objects of the class. It declare a variable that can be modified after initialization. It define a variable that retain its value across the function call, definitely. এই ভ্যালুটাকে রেখে দিতে পারো ফাংশন কল হওয়ার পরও। তো রাইট অ্যান্সার ডেফিনেটলি সি। Now question number 24, what is the purpose of new operator? এটা আমরা জানি যে নিউ ডাইনামিকলি মেমোরি অ্যালোকেট করে, আর এটা হচ্ছে না, ডিঅ্যালোকেট হচ্ছে অ্যালোকেট মেমোরি ফর অবজেক্ট ডাইনামিকলি, রাইট অ্যান্সার হবে বি। এটা 24 এরটা আমরা বি পাচ্ছি। তো ট্রু হচ্ছে না, ইনহেরিটেন্স অ্যালাউ ডিরাইভড ক্লাস টু ইনহেরিট, কনস্ট্রাক্টর ইনহেরিট হয় না। ইনহেরিটেন্স রেস্ট্রিক্ট দ্য অ্যাক্সেস টু প্রোটেক্টেড মেম্বার অফ দ্য বেস ক্লাস, রেস্ট্রিক্ট করে, প্রোটেক্টেডটাকে প্রোটেক্টররা অ্যাক্সেস করতে পারে, রাইট অ্যান্সার ডেফিনেটলি ডি হবে এটা। তো এই ভিডিওতে আমি 25টা কোশ্চেন ডিসকাস করলাম। তো এই দেখো এই যে এই কোশ্চেনটা কিন্তু ভালো করে বুঝি, ইনহেরিটেন্স অ্যালাউ ডিরাইভড ক্লাস টু ইনহেরিট অল প্রাইভেট, প্রাইভেট মেম্বার অ্যালাউ হয় না। মাল্টিপল ইনহেরিটেন্স নট সাপোর্টেড বলেছে, বাট সাপোর্টেড হবে না, ট্রু হচ্ছে না এটা। 5 আসছি, which of the following is true about inheritance in C++? Inheritance allow derived class to inherit all private member, না inherit করে না। Multiple inheritance is not supported in C++, না হয় না। এটা তো সাপোর্টেড করে, এটা মেসেজ, এটা কন্টেন্টটা ভুল বলছে, এটা ডেফিনেটলি নট ট্রু। মানে আমরা বেসিক্যালি ইনহেরিটেন্স বলতে আমরা যেটা বুঝি এটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স, যেহেতু সেই ডেটা মেম্বার গুলো বা মেথড গুলোকে বি তে আসতে পারে, এ থেকে বি এটা সিঙ্গেল ইনহেরিটেন্স, এটা থেকে বি থেকে সি এটা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স, এবি থেকে সি এটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স, যেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সি প্লাস প্লাস সাপোর্ট করে, জাভা সাপোর্ট করে, এটা মাল্টিপল ইনহেরিটেন্স। হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স হচ্ছে ওয়ান থেকে অনেকগুলো হচ্ছে, সেটাকে হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। আরেকটা হচ্ছে হাইব্রিড ইনহেরিটেন্স, যে কোনো কম্বিনেশন মেশালে। তো মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে, এটা নট বলেছে। ইনহেরিটেন্স অ্যালাউ ডিরাইভড ক্লাস টু ইনহেরিট দ্য কনস্ট্রাক্টর অফ দ্য বেস ক্লাস, এটা ইনহেরিট করতে অ্যালাউ করে না, এটা ডেফিনেটলি এটা নট ট্রু, এটা ট্রু হতে পারে না। Inheritance restrict classes to protected member of the base class. প্রোটেক্টের মধ্যে বেস ক্লাস রেস্ট্রিক্ট করে, বাট এটা কিন্তু যদি আমি ইনহেরিট করি, মানে ইনহেরিটেন্স ফ্রম প্রোটেক্টেড টু প্রোটেক্টেড বেস থেকে ডিরাইভ ক্লাস আসতে পারে, তো এখানে কিন্তু কোনো কোশ্চেনটাই কারেক্ট না, তো এখানে কোনোটাই ট্রু না, রেস্ট্রিক্ট করতে বলছে। একটা ক্লাসের মধ্যে প্রোটেক্টেড মেম্বাররা ইউজ করতে পারে, কিন্তু যখন এটা প্রোটেক্টেড টু প্রোটেক্টেড আরেকটা জায়গায় হবে, তখন প্রোটেক্টেড মেম্বার বেস ক্লাস থেকে ডিরাইভ ক্লাসে আসে। তো এখানে কোনো কোশ্চেনই কারেক্ট নেই, তো এটা রং অ্যান্সার, রং কোশ্চেন। তো এই ভিডিওতে আমি 25টা কোশ্চেন সি প্লাস প্লাস এর এমসিকিউ ডিসকাস করলাম, পরে কামিং ভিডিওতে আরো 25টা কোশ্চেন ডিসকাস করবো, যেগুলো প্রত্যেকটা কোশ্চেন তোমরা ডেফিনেটলি পরীক্ষার হলে যাওয়ার আগে দেখে যাও। So thank you very much for watching this video, share and subscribe it. Thank you.